সমকাল স্টুডিওতে সবাইকে স্বাগত। কিছুক্ষণ পরেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচ শুরু করবে। সিরিজের কন্ডিশন কেমন হবে, উইকেট কেমন হতে পারে, বাংলাদেশ কেমন ক্রিকেট খেলবে এবং পরিকল্পনা কেমন হবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলবো সমকালের বিশেষ প্রতিনিধি সিকান্দার আলীর সঙ্গে। সিকান্দার ভাই, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ টি-20 ফরম্যাটে একটা জয়ের ধারার মধ্যে আছে এবং আমরা ঘরের মাঠে ওয়ানডে সিরিজটাও জিতলাম। টি-20তে ওয়েস্ট ইন্ডিজ খুব মারকুটে ব্যাটিং করে থাকে এবং তারা খুব বিধ্বংসী টাইপেরই খেলাটা খেলে। আমাদের সিরিজের শুরুতে সম্ভাবনাটা কেমন দেখেন আসলে? দেখুন, ওয়েস্ট ইন্ডিজ মারকুটে দল, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই জায়গা থেকে এখন যদি বর্তমান পারফরমেন্স দেখেন সেই জায়গায় আসলে তারা নেই। তারা সম্প্রতি নেপালের কাছেও হেরেছে, বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে তাদের মাঠে। তো এটা হচ্ছে ডিপেন্ডটা করে কি আপনার বোলিং সাইড, এক একটা ফরম্যাটের এক একটা ইউনিট তৈরি হয়, সেই ইউনিটের এফেক্টনেস সেটা হলো ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন বাংলাদেশ আফগানিস্তানকেও ওখানে হোয়াইট ওয়াশ করেছে টি-20তে, আবার ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়ে ফিরে এসেছে। ওয়ানডেতে তাদের বোলিং যে সাইড রশিদ খানরা যেভাবে ইমপ্লিমেন্ট করেছেন, যে রকম কার্যকারিতা দেখিয়েছেন, সেই জায়গায় কিন্তু আপনার টি-20তে পারেনি। কারণ টি-20 ওভার হলো 4টা এবং 4 ওভারে আপনি ম্যাক্সিমাম ইমপ্লিমেন্টটা বা ম্যাক্সিমাম এফোর্টটা দিতে পারেন অল্প সময়ের জন্য। কারণ একটা ওভার যদি এদিক ওদিক হয়ে যায়, আপনার বেশি রান দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার আর ওটার কন্ট্রোলে থাকে না। সো সেই জায়গা থেকে যদি চিন্তা করেন, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টি-20 ছন্দে আর নেই, তারা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। সেই জায়গা থেকে যদি দেখি আমরা এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারাবে আশা করি এবং সিরিজটা খুব ভালোভাবে শুরু করবে, সেই প্রত্যাশা অবশ্যই করা উচিত। কারণ হচ্ছে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে এই ফরম্যাটে। আপনি শ্রীলঙ্কা থেকে ছন্দটা পেয়েছে, তার পরবর্তীতে টানাই খেলে যাচ্ছে। হোমে পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা হয়েছে, উইকেট নিয়ে কিছুটা সমালোচনা হয়েছে, তারপরেও কিন্তু একেবারে যে আনপ্লেয়েবল উইকেট ছিল তা কিন্তু নয়। অন্তত ওয়ানডের যে সিরিজটা গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টার্নিং উইকেটে, সে তার চেয়ে বেটার উইকেটে খেলা হয়েছে টি-20। সো আমরা মনে করি যে মানে এই জায়গা থেকে যদি চিন্তা করা হয়, তাহলে বাংলাদেশের উচিত হবে খুবই ভালো ক্রিকেট খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে এই সিরিজটা জেতা। আমরা ওয়ানডেতে যেটা করলাম, মিরপুরে সিরিজ জিতলেও এই উইকেট নিয়ে অনেক সমালোচনা ছিল, খুব টার্নিং উইকেট ছিল, কিন্তু চিটাগং সাধারণত ব্যাটিং বান্ধব উইকেট হয়ে থাকে এবং ওই যে ওয়েস্ট ইন্ডিজ তারা খুব মেরে খেলতে পছন্দ করে। এই কারণেই কি এই ওয়ানডের পরে টি-20 সিরিজটা বেশি ফাইটিং হতে পারে এবং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা বেশি হতে পারে কিনা? আমরা অবশ্যই চাইবো যে একটা চ্যালেঞ্জিং সিরিজ হোক। কারণ হচ্ছে যত কম্পিটিশন হবে, যত প্রতিদ্বন্দ্বিতা একটা হাই লেভেলে যাবে, তত বাংলাদেশের জন্য ভালো। বাংলাদেশ যদি একেবারে শেষ মুহূর্তে রোমাঞ্চকর ম্যাচ জেতে, অর্থাৎ একেবারে টাই গিয়ে 1 রান 2 রান এরকম করে জেতে, তাহলে ফিনিশিংটা যদি দিতে পারে, আপনার বোলিংটা হোক কিংবা ব্যাটিংয়ে হোক, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এইটা ক্লোজ মোমেন্টে গিয়ে যে ম্যাচগুলো হারে বা জিততে পারে না, সেটা ওভারকাম হয়ে যাবে। তো বিশ্বকাপে সেটা অনেক কাজে দেবে। তো এই সিরিজটায় আশা করি ওয়েস্ট ইন্ডিজ যেহেতু মেরে খেলতে পছন্দ করে, কিন্তু আলটিমেটলি বোলিং সাইড বাংলাদেশে সামলানোটা কিন্তু কঠিন হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজদের পক্ষে। ওখানে স্পোর্টিং উইকেট হচ্ছে, গ্রাস আছে ওখানে, তার উপরে চিটাগংয়ের উইকেট 2 ধরনের হয়। একটা আপনি যদি বানাতে চান এটা টার্নিং উইকেট, তাহলে সেটাও হয়, আবার এটা একদম ব্যাটিং ফ্রেন্ডলি বানাতে চাইলে সেটাও হয়। আবার যদি আপনি চান যে স্পোর্টিং ট্র্যাক বানাবেন, সেটাও হয়। এখন আমার ধারণা আজকের ট্র্যাক যেটা হবে, আজকে যেখানে খেলা হচ্ছে, সেটা হচ্ছে ওই স্পোর্টিং উইকেট হবে, একটু গ্রাস থাকবে, একটু ইতে থাকবে। সেই জায়গায় বোলারদের মুনশিয়ানা দেখানোর একটা বড় ব্যাপার রয়েছে। যদি 180-90 রানের হয়, উইকেট হয়, তাহলে সেই 180-90 বাংলাদেশকে করতে হবে যদি আগে ব্যাটিং করে। আর যদি পরে ব্যাটিং করে, তাহলে তার ডিফেন্ড করার মতো, মানে চেজ করার মতো মানসিকতা রাখতে হবে। এবং বোলারদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আপনার অল আউট বোলিং করা। যে স্পিন আপনার ভেরিয়েশন রয়েছে, অফ স্পিন আছে 2 জন, শেখ মেহেদি এবং শেখ মেহেদি একজন বেসিক্যালি, আরেকজন যদি আমরা সাইফকে কাজে লাগাই তাহলে ভালো হয়। আবার দেখেন বাহাতি নাসুম আছে, নাসুম কিন্তু ভালো বোলিং করছে। আপনার আরব আমিরাতে দেখেছি আমরা, ওখানে ভালো করেছে আফগানিস্তানের বিপক্ষে, আবার ওয়ানডে সিরিজও তিনি ভালো করলেন। রিশাদ সবচেয়ে ভালো ছন্দে রয়েছে। টি-20তে তো কতটা এফেক্টিভ হবে সেটা আমি জানি না। ওয়ানডেতে মিরপুরে যেভাবে ভালো করেছে, একই প্রক্রিয়াতে টি-20তে করবে সেটা নাও হতে পারে। বাট এই যে 3 রকমের বোলিং আছে আপনার হাতে, আবার 2 পেস বোলার রয়েছে, সব মিলিয়ে যদি ক্লিক করে, তাহলে বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজের খুব একটা বড় স্কোর করার সম্ভাবনা কম। আপনি একাদশের বোলিং সাইডটা নিয়ে কথা বললেন, আমরা যদি একাদশ নিয়ে কথা বলি, টপ অর্ডারে সাইফের থাকার সম্ভাবনা অনেক বেশি, সঙ্গে লিটন দাস সাইফ থাকবেন, ফিরছেন। তার সঙ্গে আসলে
পারভেজ ইমন নাকি তানজিদের থাকার সম্ভাবনা বেশি? আরেকটা হচ্ছে যে জাকের আলী, তিনি আসলে ভালো ফর্মে নেই, মিডল অর্ডারের ওই জায়গাতে জাকের আলী থাকবেন নাকি অন্য কেউ আসলে ঢুকে যেতে পারে, এবং আপনি আসলে ব্যক্তিগতভাবে জাকেরকে একাদশে দেখতে চান কিনা? জাকের আলী কিন্তু টি-20তে ভালো, ওখানে যে সিরিজটা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে আপনারা দেখেছেন, ওখানে কিন্তু জাকের আলীর ইনপুট ছিল ভালো। সেই জায়গা থেকে জাকের আলী খেলবেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি, তিনি খেলবেন। নুরুল হাসান সোহানও খেলবেন, লিটন কুমার দাস, এই দুজনের একজনে হয়তো কিপিং করবেন না। এখন যদি অফ দিতে হয় তাহলে সোহানকে অফ দিতে পারে। সোহান ওখানে কিছু ভালো শটস খেলেছেন, দুইটা ইনিংস ছিল, তারপর তিনটাতে তিনি অপরাজিত বোধহয় ছিলেন। তো সেই জায়গাতে যদি চিন্তা করেন তাহলে ব্যাটিং অর্ডারই তো এরকম, আর তো আপনার হাতে ওইরকম প্ল্যান। এখন শামীম হোসেন পাটোয়ারি খেলবে না ওখানে আপনার জাকের আলী খেলবে, এটা একটা প্রশ্নটার জায়গায় শামীম হোসেন পাটোয়ারির চেয়ে বোধ হয় জাকের আলী বেটার মানে পছন্দ। তো সেই জায়গা থেকে লোয়ার মিডল অর্ডার যদি এটা আপনি চিন্তা করেন তাহলে তারা জাকের আলী খেলতে পারে। আর যদি জাকের আলী না খেলে শামীম হোসেন পাটোয়ারিকে আপনি প্রথম ম্যাচে খেলান তাহলে তো একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে, কারণ পাটু কিন্তু বোলিং করতে পারে, এই বোলিংটা আপনি কাজে লাগাবেন কিনা এরকম চিন্তা। আর ওপেনিংয়ে যেটা বললেন সেটা হলো সাইফকে রেখে সাথে তানজিদ তামিমকে আপনি খেলাবেন, কারণ তানজিদ তামিম লাস্ট যে টি-20গুলি হয়েছে সেখানে কিন্তু একটু ফায়ার করেছে, পারভেজের যে বেটার ক্রিকেট খেলেছে সেই জায়গায়। 3 নম্বরে লিটন, 4 নম্বরে আপনার তাহিদ হৃদয়, 5 নম্বরে যদি আপনি জাকের আলী ধরেন, 6 নম্বরে নুরুল হাসান সোহান, 7 নম্বরে গিয়ে আপনার কোনো বোলার আসবে। তো সেই জায়গা থেকে এইখানে পরিবর্তন আপনি একটা কনফিউশন করছেন, সেটা হচ্ছে যে জাকের না শামীম পাটোয়ারি। এটার মধ্যে জাকেরের সম্ভাবনা বেশি, কারণ জাকের ক্লিক করতে পারে এবং বিগ শট নিতে পারে, শামীম পাটোয়ারি নিতে পারেন, বাট সাম্প্রতিক পারফরমেন্স জাকেরের পক্ষে যায় টি-20। আমরা যদি সাদা বলের ক্রিকেটটা নিয়ে কথা বলি বাংলাদেশের, তাহলে আমার মনে হয় নেতৃত্ব ব্যাপারটা, ক্যাপ্টেন্সি ব্যাপারটা অবশ্যই চলে আসবে। আমরা টি-20তে টানা একটা জয়ের ধারার মধ্যে আছি, কিন্তু ওয়ানডেতে কিন্তু এরকম আমরা ভালো করছি না। এবং এই টি-20 দলে ভালো করতে, দুটো আলাদা ফর্মেট, আপনি সেটাও বললেন, কিন্তু এই টি-20তে ভালো করতে পারা, ওয়ানডেতে করতে না পারা, ক্যাপ্টেন কি আসলে এখানে কোনো ইম্প্যাক্ট ফেলছে? এবং দুইজনের ক্যাপ্টেন্সি যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আসলে কিভাবে দেখবেন বিষয়টা? দেখুন, লিটন কুমার দাস যখন পারফর্ম করছিল না তখন, বা দল তার ফেল করছিল, তখন কিন্তু তার ক্যাপ্টেন্সি সব কিছু নিয়ে প্রশ্ন উঠেছিল। পাকিস্তান, তারপরে আরব আমিরাত, তাদের কাছে হারলেন। ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি ভালো করেন বা আপনার টিম ভালো করে তাহলে আপনি ভালো, কোচ ভালো, সিলেক্টরস ভালো, সবাই ভালো। এটা সব কিছু নির্ভর করে জয়ের উপরে, রেজাল্টের উপরে। রেজাল্ট ভালো, আপনার সব ক্লিন, তখন ক্যাপ্টেনে যে পরিবর্তনগুলি করেছে, ক্যাপ্টেন যা করেছে, ক্যাপ্টেন এসে বোল্ডলি বলে, সব কিছু মিলিয়ে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়। এবং যারা এই ক্রিটিক থাকে, সমালোচক, এই সমালোচকরা তখন দেখবেন একটা পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করে। সো এখানে মিরাজ যে পারে না বা ক্যাপ্টেন্সি নেই তা তো না, সে 19-এ ক্যাপ্টেন ছিল, এখানে অন্য বিভিন্ন দলে ক্যাপ্টেন ছিল, বিপিএলে ক্যাপ্টেন ছিল। তার মানে হচ্ছে যে তার ক্যাপ্টেন্সি যে একেবারে খারাপ তা কিন্তু নয়। তিনি এই সময়ে যেটা হচ্ছে, তার দল রেজাল্ট করেনি, ক্লিক করেনি। 3টা সিরিজের মধ্যে একটা হোয়াইট ওয়াশ হয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে তার দল 2-1 ব্যবধানে হেরেছে। প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু ভালো খেলছিল, সেকেন্ড গেমে আপনার একটা যে হলো সুপার ওভার হলো, ওখানে আপনার ব্যাটিং লাইন আপ সেট আপ নিয়ে যে ঝামেলাটা হয়েছে, রং সেট আপ, এই রং সেট আপের জন্য মিরাজ দায়ী না কোচিং স্টাফ দায়ী? আমার মনে হয় না মিরাজ এত বোল্ডলি এইসব কথা বলার মতো বা এই যে সেট আপ তৈরি করার মতো প্লেয়ার বা ক্যাপ্টেন, যিনি অন্যের উপরে নির্ভর করেন, অন্যের পরামর্শকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তিনি এত বড় সিদ্ধান্ত হয়তো নিয়েছেন। এখানে যারা 2 কোচ ছিলেন তারাই নিয়েছেন, মিরাজের হয়তো ইনপুট সামান্য রয়েছে। তারা গেছেন একদম ট্র্যাডিশনাল মুখস্থবিদ্যায় না গিয়ে আপনার দেখতে হবে যে এইসব জায়গায় ঝুঁকি নিতে হয়, যে ভালো খেলেছে লাস্ট এবং পুরনো বলে, যেহেতু আপনার এই অ্যাসেসমেন্টটা করে নেয় আমার ধারণা ওনারা, যে সুপার ওভারকে নতুন বলে না পুরনো বলে। তারা হয়তো এটা খেয়াল করেছে কিনা আমি জানি না, এটা তো পুরনো বলে হবে যে বলটা দিয়ে খেলা হয়েছে। আর পুরনো বলে কে ভালো করেছে? আপনার বোলিংয়েও বা কাকে আনবেন? পুরনো বলে যে ভালো করে, যে রিভার্স করে দিতে পারে, শাইন মানে নাই তো, তখন আপনার রাফ হয়ে গেছে। তো সেই জায়গায় এইসব সিদ্ধান্তগুলি আসলে ক্যাপ্টেনকে ফেল করায়। লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে ভালো, ডেফিনেটলি ভালো। তিনি সাইলেন্ট, অনেক কিছু কুল থাকেন, করেন। আপনার দেখেছি আমরা যে ওয়েস্ট ইন্ডিজকে যেবার হোয়াইট ওয়াশ করলো, সেই জায়গায় তিনি কিন্তু পারফর্ম করেননি, কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়ে সবাই মুগ্ধ ছিলেন। সাম্প্রতিক সময়ে আমি দেখেছি ক্যাপ্টেন্স হিসেবে তিনি খুব ভালো করেছেন। এখনও আশা করি যে এই ধারাবাহিকতা রেখে নিজের ব্যক্তিগত পারফরমেন্সটাকে তিনি ফোকাস করবেন এবং সবচেয়ে বেশি ইমপ্লিমেন্ট করে নিজে রান করে দলটাকে চাঙা রাখবেন। ক্যাপ্টেন ভালো না করলে পুরো দলের উপরে নেতিবাচক প্রভাব পড়ে।
সিকান্দার ভাই, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা আশা করছি বাংলাদেশ সিরিজের প্রথম টি-20 ম্যাচটা জিতবে এবং জয় দিয়ে সিরিজটা শুরু করবে। ওয়ানডে সিরিজের মতো আমরা টি-20টাও সিরিজ জিতেই শেষ করব। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।